এবার স্ম্যাকডাউনেও শুরু হয়ে গেল ধামাকা, যেখানে র্যান্ডি অর্টন বলে আমার বেস্ট ভার্সন, আমার সেরা ভার্সনটা যখন আমাকে 15 টাইম চ্যাম্পিয়ন করতে পারিনি, তখন আমি আমার সবথেকে খারাপ সবথেকে নোংরা ভার্সনটা নিয়ে আসব। ডেফিনেটলি এটা আমাকে 15 টাইম চ্যাম্পিয়ন করবে। আর অন্যদিকে কেভিন ওয়েন্স এবং সিএম পাঙ্কের মাসালা তো আছেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের শোটা অফিসিয়ালি কিক অফ করে কডি রুডস। সে রিংয়ের মধ্যে আসে এবং শুরুতেই সে র্যান্ডি অর্টনকে খোঁজে। সে বলে যে র্যান্ডি অর্টন, তুমি কোথায় আছো? তুমি রিংয়ের মধ্যে চলে আসো। তোমার যেহেতু ফাইট করার এতই চুলকানি, তো চলো এখনই আমাদের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক। এরপরে সে সামারস্লামে তার সঙ্গে যে বিষয়গুলো ঘটেছে এইগুলা নিয়ে কথা বলে। তো সেখানে র্যান্ডি অর্টন তো আসে না, তবে সেখানে বেরিয়ে আসে সিএম পাঙ্ক। তো সিএম পাঙ্ক এসে এখানে কডিকে বলে যে র্যান্ডি অর্টন শুধু তোমাকেই হারায়নি, তোমার ম্যাচের মধ্যেই ঝামেলা করেনি, বরং ম্যাচটা আমারও ছিল। র্যান্ডি অর্টন আমার ম্যাচের মধ্যেও ঝামেলা করেছে। তো র্যান্ডি অর্টন এখন আমাদের দুজনেরই শত্রু। তো চলো আমরা একসঙ্গে গিয়ে র্যান্ডি অর্টনকে খুঁজি এবং তাকে শেষ করি। তো কডি এখানে সিএম পাঙ্ককে বলেছে, তুমি আমার জন্য এতটুকু ভেবেছো, এটাই অনেক বেশি হয়ে গেছে। আমাকে তোমার সাহায্য করার কোনো প্রয়োজন নেই। র্যান্ডি অর্টনকে শেষ করার জন্য আমি একাই 100। এটা বলে কডি সেখান থেকে চলে যাচ্ছিল। তো কডি এখানে র্যাম্পের ওপরে যেতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় কেভিন ওয়েন্সের। তো কেভিন ওয়েন্স এখানে কডির কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে সে সরাসরি রিংয়ের মধ্যে চলে আসে। তো সিএম পাঙ্ক এখানে কেভিন ওয়েন্সকে দেখে বলে যে তুমি এখানে কেন? তুমি কি আমার সঙ্গে এই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করতে এসেছো? তো তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ম্যাচ করতে এসেছো, তোমার গেট আপ সেট আপ তো অন্যরকম। তো কেভিন ওয়েন্স এখানে বলে যে দেখো, আমি এখানে আসলেই ম্যাচ খেলার জন্য আসিনি, আমি তো এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। কারণ গত কয়েক বছর ধরে সবাই আমাকে বলতেছিল যে সিএম পাঙ্ক নাকি বদলে গেছে, সে আর আগের মতো নাই। তবে আমি তাদের কথা বিশ্বাস করিনি, আর এখন আমি দেখতেছি যে আমি একেবারে সঠিক। তুমি আসলেই বদলাওনি, তুমি আগের মতোই আছো, আগের মতোই অহংকারী, আগের মতো সোসিওপ্যাথ। এরকম করে কেভিন ওয়েন্স এখানে সিএম পাঙ্ককে বলে। এর সঙ্গে সে আরো একটা বিষয় বলে যে সিএম পাঙ্ক, নাম্বার 1 কন্টেন্ডার হলাম তো আমি, অথচ তুমি কডিকে বারে বারে আনফিনিশ স্টোরি ফিনিশ করার কথা বলতেছো, জাস্ট ওয়েন কোথায় ম্যাচ হবে এইগুলা বলতেছো, অথচ নাম্বার 1 কন্টেন্ডার তো হলাম আমি। তো এরকম করে কেভিন ওয়েন্স এখানে সিএম পাঙ্ককে বলে। তো সিএম পাঙ্ক এরপরে রিপ্লাই দেয় কেভিন ওয়েন্সকে যে তুমি ঠিকই বলেছো, আমি অহংকারী, আর আমি অহংকার করেই আমাকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলি, আর আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলেই এই যে চ্যাম্পিয়নশিপটা এটা আমার কাছে আছে। 10 বছর আমি কোম্পানিতে ছিলাম না, তারপরেও সবাই আমার নামে চ্যান্ট করেছে। 10 বছর পরে কোম্পানিতে আসার পরে আমি আবারও চ্যাম্পিয়ন হয়েছি। তো এটা আমি অহংকার করি বলেই, আমার মধ্যে অহংকার আছে বলেই এটা সম্ভব হয়েছে। তো কেভিন ওয়েন্স এখানে সিএম পাঙ্ককে বলে যে তুমি 10 বছর পরে কোম্পানিতে ফিরে এসে চ্যাম্পিয়ন হয়েছো, এটা অনেক ভালো কথা। তবে বিষয়টা হলো, এবার আমি তোমার কাছ থেকে এই চ্যাম্পিয়নশিপটা নিব, তোমাকে হারাবো এবং তোমাকে আমি হাম্বল করব। মানে তোমাকে হারানোর পরে, তোমার কাছ থেকে চ্যাম্পিয়নশিপটা নেওয়ার পরে যদি তুমি একটু শুধরাও, যদি তুমি একটু ভালো হও, এরকম করে মূলত কেভিন ওয়েন্স সিএম পাঙ্ককে বলে। তো এরপরে সিএম পাঙ্ক আবার কেভিন ওয়েন্সকে বলে যে তুমি এরকম করে বলো না, তুমি ভুলে যেও না, তুমি আজকে যে পর্যায়ে এসেছো এটার পথ কিন্তু আমি তৈরি করে দিয়েছিলাম, না হলে তোমাকে কিন্তু ওই 9টা 5টার চাকরি করতে হতো। তো কেভিন ওয়েন্স কিন্তু আবার এই কথা অস্বীকার করে না, সে বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তবে তোমার থেকে কিন্তু আমি আরো বেশ কিছু জিনিস শিখেছি, যেরকম কিভাবে জীবন পরিচালনা করতে হয় না, কিভাবে অন্যদের সঙ্গে খারাপ আচরণ করতে হয় না, কিভাবে মানুষকে অপমান করতে হয় না, এরকম। মানে এখানে কেভিন ওয়েন্স ইনডাইরেক্টলি সিএম পাঙ্ককে একজন খারাপ মানুষ বলেছে। তো এরপরে কেভিন ওয়েন্স সিএম পাঙ্ককে একটা ধাক্কা দেয়, আর রিং সাইডে যেহেতু আগে থেকে অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ডরা ছিল, তারা মূলত দুজনকে আর ফাইট করতে দেয় না, দুজনকে আলাদা করে। তো এরকম ভাবে মূলত আজকের স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্টটা শেষ হয়। তো ওভারঅল এই যে সেগমেন্টটা, এটা কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে।
এরপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের রিম্যাচ দেখতে পাই ব্যারন করবেন এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে। সামার স্ল্যামের ট্রিককে হারিয়ে ব্যারন করবেন মূলত নতুন ইউএস চ্যাম্পিয়ন হয় এবং এই ম্যাচটারই মূলত আজকে রিম্যাচ হয়েছে। ট্রিক উইলিয়ামস চায় তার ইউএস চ্যাম্পিয়নশিপটা ফেরত নিতে, আর ব্যারন করবেন চায় সে অনেক দিন পরে কোম্পানিতে রিটার্ন করার পরে যে চ্যাম্পিয়নশিপটা সে জিতেছে এটা সে কোনো মতেই হারাতে চায় না। তাই দুজনের মধ্যে ইন্টেন্সিটি কিন্তু অনেক বেশি ছিল। তো ম্যাচের শুরু থেকেই মূলত ট্রিক উইলিয়ামস এখানে ব্যারন করবেনের উপরে ডমিনেট করেছে। তবে ব্যারন করবেনও কিন্তু এই ম্যাচের মধ্যে মোটামুটি বেশ ভালোই ফাইট ব্যাক করেছে। তবে এই ম্যাচের যে এন্ডিংটা এটা কিন্তু ওই সামার স্ল্যামের মতো করেই করা হয়েছে। ম্যাচের শেষের দিকে ওই চ্যাম্পিয়নশিপ নিয়ে ঝামেলা হয়। ব্যারন করবেন মূলত ইউএস চ্যাম্পিয়নশিপটা নিয়ে আসে এটা দিয়ে ট্রিককে মারার জন্য, তবে রেফারি এটা দেখে ফেলে। তবে রেফারি এখানে এই চ্যাম্পিয়নশিপটা আনতে দেখে ফেললেও এটারও একটা সুযোগ কিন্তু ব্যারন করবেন পেয়ে যায় এবং এই চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে সে ট্রিক উইলিয়ামসকে মেরে সে এই ম্যাচের মধ্যে ট্রিক উইলিয়ামসকে আরও একবার হারিয়ে দেয় এবং সে তার ইউএস চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নেয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক স্টেজে নিকলডিস এবং স্যামি জেনের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। তো এই সেগমেন্টের মধ্যে স্যামি জেন মূলত নিকলডিসকে একটু নিকলডিসের ব্যাপারে সব ভালো ভালো কথাবার্তা বলে। সামার স্ল্যামে তার যে ম্যাচ হয়েছে, ম্যাচের শেষে যে একটা ইমোশনাল মোমেন্ট দেখানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। স্যামি জেন বলে স্যামি জেন এখানে ইনডাইরেক্টলি নিকলডিসকে বলে যে তোমার জন্য আমি আরও একবার স্ক্রু হয়েছি, আমি নাম্বার 1 কন্টেন্ডার হতে পারিনি। সেখানে কেভিন ওয়েন্সকে নিয়ে কথা বলে আর সেখানে কেভিন ওয়েন্সও চলে আসে। তো কেভিন ওয়েন্স এসে এখানে মূলত স্যামি জেনকে সরি বলে যে আমার এটা করা উচিত হয়নি, তবে তুমি তো বুঝতে পারতেছো এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো এরকম টাইপের একটা বিষয় কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদেরকে আরও একটা মজার সেগমেন্ট দেখানো হয়, সেটা হলো কার্মেলো হাইস এসে কিন্তু ব্যারন করবেনের ওপর অ্যাটাক করে এবং আগামী স্ম্যাকডাউনের জন্য ব্যারন করবেনকে চ্যালেঞ্জ করে। আগামী স্ম্যাকডাউনে এবার আমরা ব্যারন করবেন এবং কার্মেলো হাইসের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। কোম্পানি কথা কি বলবো, সামার স্ল্যামের আগে হঠাৎ করে কার্মেলো হাইস গায়েব হয়ে যায়, আবার সামার স্ল্যাম শেষ কার্মেলো হাইস চলে এসেছে। কি আর বলবো, যাই হোক কিছু বলার নাই। আমরা আগামী স্ম্যাকডাউনে এবার ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ব্যারন করবেন এবং কার্মেলো হাইসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এরপর আসে চেলসি গ্রিনের সেলিব্রেশন সেগমেন্ট। সামার স্ল্যামে সে যেহেতু লেডার ম্যাচ জিতে সে হয়েছে নতুন উইমেন্স চ্যাম্পিয়ন, তো এটারই মূলত একটা সেলিব্রেশন সেগমেন্টে রাখা হয়েছে। তো চেলসি গ্রিন মূলত এখানে সবাইকে ধন্যবাদ জানায়, যেহেতু ফ্যান্সরা তাকে অনেক বেশি সাপোর্ট করেছে। সে বলে যে আমার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আপনাদের কিন্তু অনেক বেশি অবদান আছে, আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন বলেই হয়তো বা আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, এরকম করে মূলত চেলসি গ্রিন বলে। এরপরে সেখানে টিফনি স্ট্যাটনকে কল আউট করে, দুজনের মধ্যে কথাবার্তা হতেই সেখানে চলে আসে ফেটাল ইনফ্লুয়েন্স। তো জেসি জেন্স এখানে মূলত উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটনকে চ্যালেঞ্জ করে আগামী স্ম্যাকডাউনে। তো টিফনি স্ট্যাটন এখানে বলে যে ঠিক আছে, আমি তোমাকে আগামী স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি দিব, তবে তার জন্য একটা শর্ত, আর শর্তটা হলো আজকে তোমাদেরকে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি আমাদের দুজনকে দিতে হবে। এখানে মূল বিষয়টা হলো যে টিফনি স্ট্যাটন জেসি জেন্সকে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য আগামী স্ম্যাকডাউনে তখনই অপরচুনিটি দিবে যখন ফেটাল ইনফ্লুয়েন্স এখনই চেলসি গ্রিন এবং টিফনি স্ট্যাটনকে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়ার অপরচুনিটি দিবে। তো সেখানে রেফারি চলে আসে, এদের মধ্যে ম্যাচ সেট হয়ে যায়। আমরা ফেটাল ইনফ্লুয়েন্স ভার্সেস টিফনি স্ট্যাটন এবং চেলসি গ্রিনের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। তো এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। তো এই ম্যাচের শেষের দিকে ফেটাল ইনফ্লুয়েন্স মূলত এই ম্যাচটা জিতে যায়। এটা অবভিয়াস ছিল, তারা যেহেতু সবেমাত্র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, তারা যে এই ম্যাচটা হারবে না এটা আমরা সকলেই জানি। তো এই ম্যাচটা কে জিতলো কে হারলো এটা ম্যাটার করতেছে না, এখানে মূল যে বিষয়টা সেটা হলো আমরা আগামী স্ম্যাকডাউনে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য জেসি জেন্স এবং টিফনি স্ট্যাটনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে একটা অ্যাটাক হয়েছে। ল্যাশ লেজেন্ড এবং নাজাক্স এসে কিন্তু টিফনি স্ট্যাটনের উপর অ্যাটাক করে দেয়, চেলসি গ্রিনের উপর অ্যাটাক করে দেয়। মূলত ল্যাশ লেজেন্ড এবং নাজাক্স তারা এখন উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউ মেন্স চ্যাম্পিয়নশিপ দুই চ্যাম্পিয়নশিপের দিকেই নজর দিয়েছে, এরকম টাইপের একটা বিষয়। এরপর আমরা ফাইনালি আজকের স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনের সেগমেন্ট দেখতে পাই। তো র্যান্ডি অর্টন রিংয়ের মধ্যে আসে এবং মাইক্রোফোনটা হাতে নিয়ে সে দুই একটা শব্দ বলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় কডি রুডসের।
তো কডি এখানে মূলত শুরুতে র্যান্ডি অর্টনের উপরে অ্যাটাক করার জন্য আসে, তবে র্যান্ডি অর্টন কিন্তু রিং থেকে নেমে যায়। সে বেশ কয়েকবার রিংয়ের মধ্যে যায়, আবার সে মূলত রিংয়ের মধ্যে ওঠে না, মূলত কডিকে একটু ইম্বারেস করতেছিল। তো এখানে কডি মূলত র্যান্ডি অর্টনকে নিয়ে উল্টাপাল্টা কথা শুরু করে দেয়। তো এখানে র্যান্ডি অর্টন আবার কডিকে রিপ্লাই করে যে দেখো, রেসেলম্যানিয়া 42-তে তুমি চেয়েছিলে আমার বেস্ট ভার্সনকে, আমি তোমাকে সেটা দিয়েছিলাম, তবে রেজাল্ট কি হয়েছে, আমি হেরে গিয়েছি, তুমি হয়েছো তুমি চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছো। তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমার মাথার মধ্যে আবারও সেই ভয়েসেসগুলো জেগে উঠেছে, আমি আবারও সেই কথাগুলো শুনতে পাই এবং আমি ভাবি যে আমার সবথেকে বেস্ট ভার্সন যখন তোমাকে হারাতে পারিনি, তাই এবার আমি তোমাকে আমার সবথেকে নোংরা সবথেকে নিকৃষ্ট ভার্সন দেখাবো। আমার বেস্ট ভার্সন আমাকে 15 টাইম চ্যাম্পিয়ন করতে না পারলেও আমার যে খারাপ ভার্সনটা এটা আমাকে ডেফিনেটলি 15 টাইম চ্যাম্পিয়ন করবে। এখন চ্যাম্পিয়ন কেভিন ওভেন্স থাকুক কিংবা সিএম পাঙ্ক, কে চ্যাম্পিয়ন থাকলো এটা মেটার করতেছে না, আমি যেই চ্যাম্পিয়ন থাকুক না কেন তাকে হারাবো এবং আমি হব নতুন চ্যাম্পিয়ন, আমি হব 15 টাইম চ্যাম্পিয়ন। আর আমি যখন চ্যাম্পিয়ন হব তখন এটা আমি 100% মেক শিওর করবো যে কডি তুমি যেন তোমার জীবনে আর কখনো চ্যাম্পিয়ন হতে না পারো। আই উইশ যদি এমনটা হইতো। তো এরপরে আবার এখানে কডি মূলত র্যান্ডি অর্টনকে রিপ্লাই করে, সে বলে যে ঠিক আছে তুমি অনেক কথা বলেছো, চলো আমাদের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক। তো সেখানে তো ম্যাচ হয় না, তবে এখানে একটা মজার লাইন কিন্তু কডি র্যান্ডি অর্টনকে বলেছে। সে বলে যে বর্তমান তুমি নিজেকে তো লেজেন্ড কিলার বলো, তো কোম্পানিতে কিন্তু একমাত্র তুমি লেজেন্ড বাকি আছো, আর বাকি লেজেন্ডগুলো কিন্তু অলরেডি রিটায়ার হয়ে গেছে। তো তুমি লেজেন্ড কিলার হয়ে এতদিন পর্যন্ত লেজেন্ডদেরকে কিল করেছো, এখন যেহেতু তুমি একমাত্র লেজেন্ড বাকি আছো, তো তোমাকে কে কিল করবে? তো তোমাকে কিল করব আমি, এরকম টাইপের একটা বিষয়। এভাবেই মূলত এই সেগমেন্টটা সেখানে শেষ হয়। তো এখন কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যকার যে ফিউডটা এটাও কিন্তু ইন্টারেস্টিং হতে শুরু করেছে। যদিও এই ফিউডের মধ্যে চ্যাম্পিয়নশিপ বেল্ট নাই, তবে র্যান্ডি অর্টনের নজর কিন্তু চ্যাম্পিয়নশিপের দিকেও আছে। একসঙ্গে র্যান্ডি অর্টনের কিন্তু এখন দুইটা ফিউড চলবে, একটা কডির সঙ্গে আর একটা হবে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেওয়ার জন্য কিংবা 15 টাইম চ্যাম্পিয়ন হওয়ার যে বিষয়টা। তো ওভারঅল এই যে সেগমেন্টটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আমি এনজয় করেছি। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে স্যামি জেইন, জনি গার্গানো এবং ক্যান্ডিস ল্যারির মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে স্যামি জেইন মূলত জনি গার্গানোকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল, তার সঙ্গে যত অন্যায় যত অবিচার হয়েছে এই বিষয়গুলো নিয়ে সে কথা বলেছে। কেভিন ওভেন্স, সিএম পাঙ্ক, নিক অল্ডিসের নামগুলো নিচ্ছিল। তো সেখানে আবার সিএম পাঙ্ক চলে আসে স্যামি জেনের মজা নিয়ে, সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, আমাদেরকে কিন্তু আরও একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট দেখানো হয়েছিল ডেমিয়ান প্রিস্ট, আর-ট্রুথ এবং ওয়ার রাইডার্সের মধ্যে। তো এই সেগমেন্টের মধ্যে একটা বিষয় কনফার্ম করা হয়, সেটা হলো আমরা আগামী স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো, ডেমিয়ান প্রিস্ট এবং আর-ট্রুথ ভার্সেস ওয়ার রাইডার্স এবং এমএফটির মধ্যে। তো এই যে ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ এটা মূলত এই সেগমেন্টের মধ্যে কনফার্ম করা হয়। এই ম্যাচটা আমরা আগামী স্ম্যাকডাউনে দেখতে পাবো। আরও একটা বিষয় আমাদেরকে দেখানো হয়েছে, সেটা হলো নিকি বেলার একটা ভিডিও প্যাকেজ, যেখানে সে মূলত বলে যে পেজের জন্য তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হেরেছে, ব্রিবেলা ইনজুরিতে পড়েছে, সামার স্ল্যামে ট্যাগ টিম ম্যাচটা হেরেছে শুধুমাত্র পেজের জন্য, তাই পেজে অনেক খবর করবে বা পেজের জন্য আগামী দিনগুলো অনেক খারাপ হবে, এটাই মূলত নিকি বেলা এখানে বলে। তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না। তো যাই হোক, এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা জেড কার্গেল এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ম্যাচের শেষের দিকে শার্লেট ফ্লেয়ার যখন জেড কার্গেলকে সাবমিশনে নেয়, যখন মনে হচ্ছিল যে শার্লেট ফ্লেয়ার এবার এই ম্যাচটা জিতে যাবে, ঠিক সেই সময় রিং সাইডে চলে আসে মিচেন এবং বিফ্যাব এবং এই দুইজন এসে শার্লেট ফ্লেয়ারের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য ম্যাচটা কন্টিনিউ হয়। তবে এখানে আমরা একটা রিটার্ন দেখতে পাই, আর সেটা হলো অ্যালেক্সা ব্লিসের। অ্যালেক্সা ব্লিস মূলত আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করে নিয়েছে, তবে সে কিন্তু একা আসেনি, বরং আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা আরও একটা ডেভিউও দেখতে পেয়েছি। আর এই ডেভিউটা হয় মূলত
ট্যাটুম পক্সলি। তো ট্যাটুম পক্সলি এসে মূলত এখানে মিচেন এবং বিফেবের উপরে অ্যাটাক করে, আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে মূলত একটা সিস্টার অ্যাবিগেল ডিডি লাগায়, একটা ন্যাচারাল সিলেকশন লাগিয়ে এই ম্যাচের মধ্যে জেড কাইগেলকে শার্লেট ফ্লেয়ার হারিয়ে দেয় এবং সে এই ম্যাচটা জিতে যায়। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ট্যাটুম পক্সলি, অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারের একটা এরকম মোমেন্টের মধ্য দিয়ে মূলত আজকের শোটা শেষ হয়েছে। তো ওভারঅল আজকের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন, আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।